দু চোখে স্বপ্ন আর মনে যদি জিদ থাকে আর যদি থাকে পরিশ্রম করার মতো মানসিকতা, তাহলে কিন্তু স্বপ্ন একদিন পূর্ণ হবেই। কোনো স্বপ্নই কিন্তু তাহলে অধরা হয়ে থাকতে বেশি দিন পারবে না। তো সকালবেলায় দেখো প্রতিদিনের মতোই উঠলাম, ঠাকুর প্রণাম করলাম, আর এখন কিন্তু একটু বসে আছি চুপচাপ। বেশ ভালো লাগে এই যে সকালবেলা পরিবেশটা। তো কিছুক্ষণ বসে থাকার পর তারপর কিন্তু কাজে লেগেছি। এই যে দেখো উঠানটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে, মানে জঙ্গল হয়ে গেছে, সেটাই কিন্তু পরিষ্কার করছি। আসলে বৃষ্টি হয়ে গেছে না কিছুদিন, তো বৃষ্টিতে কিন্তু এই যে নতুন নতুন করে ঘাস জন্মিয়েছে, সেটাই কিন্তু পরিষ্কার করছি। আর যদি পরিষ্কার এখন না করি তাহলে কিন্তু আবার যখন বৃষ্টি হবে পুরো বাড়িটাই পুরো জঙ্গলে পরিণত হবে। এমনিতেই আমার বাড়িতে প্রচুর গাছ লাগাই আমি, আর তার জন্য কিন্তু অনেক রকম আর কি কথা শুনতে হয় লোকের কাছে। এই তুমি তো বাড়িটাকে জঙ্গল বানিয়ে ফেলেছো, এরকম জাতীয় অনেক রকম কথা শুনতে হয়। কিন্তু কিছু করার নেই, আমি গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি। আর এই দিকের এই যেটা হচ্ছে আমাদের জমি, সামনে ওই যে এখানটা হচ্ছে গাছপালা লাগানো হয়েছে, আমার শাশুড়ি লাগিয়েছে আর আমি এই সাইডটাতে লাগিয়েছি। তো দেখো কয়েকটা টুকিটাকি সবজি নিলাম, নিয়ে কিন্তু এবার যাব হচ্ছে রান্নাঘরে কাজগুলো কমপ্লিট করব। ঘরের কাজ করিনি আজকে, পৌনে 4টে উঠে মানে পৌনে 5টায় উঠেছি। আর এত সকাল সকাল তো প্রতিদিন উঠতাম না, ওই যে 6:30 6টা এরকম নাগাদ উঠি। আর আজকে কিন্তু অনেক আগে উঠেছি, শুধুমাত্র উঠানটাকে কিন্তু জঙ্গলটাকে পরিষ্কার করব বলে। তো কয়েকটা টুকটাক অল্প কয়েকটা সবজি হলো, সেগুলো কিন্তু তুলে নিলাম। দেখো এদিকে কিন্তু কয়েকটা লাফাও হয়েছে, আর লাফাগুলো কিন্তু মেয়েদের ওই যে চাউমিন বানানোর সময় কাজে লাগবে, তো এগুলোকেও নিয়ে যাচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু খুব ভালো হচ্ছে না, কারণ হচ্ছে এই মাটিটা প্রচণ্ড ঢালু, আর বৃষ্টিতে কিন্তু মানে গাছের গোড়া কিন্তু ধুয়ে যাচ্ছে। তো প্রতিবারই কিন্তু গোড়ায় জল মানে মাটি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা কিন্তু হয়ে উঠছে না। আর এদিকে জঙ্গলও হয়ে গেছে, এদিকে এই ঝিঙেটা তো পুরো দেখো বড় হয়ে গেছে, আর খাওয়ার মতো নেই, তো এটাকে বীজ করার জন্য রেখে দিলাম, কারণ এটা খাওয়া যাবে না। বেশ কিছুদিন আগেই এটাকে খেতে হতো। তো যাই হোক, এদিকে দেখো ফুল টুল তুলে নিচ্ছি, স্নান করব, স্নান করে কিন্তু পুজো করব। তো এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে মনে পড়লো আরে বাবা বাসনপত্র তো ধুলাম, কিন্তু আজকে তো আমার ভেবেছিলাম সেই হাঁসটা কাটবো, কারণ একটা হাঁস রয়েছে আর ওই হাঁসটা একদম খাচ্ছে না কিছুতেই। তো ভাবলাম চলো তাহলে কাজ ফেলে রেখে লাভ নেই, কাজের ভয় পেয়েও লাভ নেই, কাজ যখন করতে হবে তখন করতে হবে। তো এই যে স্নানটা মাথায় উঠেছে, এখন জলটাকে বসিয়ে দিচ্ছি। আর জল বসিয়ে দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি হচ্ছে হাঁসটা কাটবো। তো এই যে গ্যাসটাকে আরেকবার করে একটু ভালো করে মুছে নিচ্ছি হালকা হাতে। তো দেখো আমার সমস্ত কাজ সকালে কিন্তু প্রায় কমপ্লিট। আর এই কুকটপটা মুছে নিয়েছি, এই সাইডটা একটু মুছে নিচ্ছি। এগুলো তো আগেই ধোয়া ছিল বাসনপত্র, এখন শুধু একটুখানি উপর দিলাম আর জলগুলোকে ছড়িয়ে এখানটা একটু এই উপরের টপটাকে কিন্তু একটু মুছে নিচ্ছি, এই হচ্ছে কাজ। তো সমস্ত কাজ কিন্তু যদি একবার শুরু করা যায় না, তাহলে কিন্তু কাজ শেষ করতে বেশি টাইম লাগে না, কিন্তু ওই শুরু করতেই গড়িমসি ওই যে আলসেমি এগুলো করলে কিন্তু কাজ হয় না। কাজ করতে হলে এক নাগাড়ে কাজ করে যেতে হবে, পুরো চোখ মুখ বন্ধ করে, মানে যত তাড়াতাড়ি কাজ করে শেষ করা যায়। কারণ এই গরমে না সত্যি কথা বলতে ভীষণ কষ্টকর। মানে ভোরবেলা উঠলে তো অনেকটা সুবিধা, কিন্তু যদি বেলা হয়ে যায় তখন কিন্তু কাজগুলো করতে সত্যিই ভীষণ কষ্ট হয়, প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। তো ওই যে তাড়াহুড়ো করে যতটা সম্ভব কাজ করে নেবে, তত দেখবে মনটাও ভালো থাকবে, আরামও লাগবে। আর কোনো কাজ ফেলে রেখে কিন্তু দেখবে মানে মেজাজটাও কিন্তু খারাপ হয়ে যায়, ওই কাজটা করতে হবে এই চিন্তা মাথার মধ্যে ঘোরে। তো ওই জন্য কাজ ফেলে রেখে লাভ নেই, এক এক করে সমস্ত কিছু কিন্তু কাজকর্ম করে নিলাম। আর এই যে দেখো আমি এখন কত শান্তি, আমার এখন শুধুমাত্র আর কি জলটা বসিয়ে এসেছি, আমি হাঁসটাকে এখন কাটবো, ব্যাস তাহলে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। এখন কিন্তু বেজে গেছে কিন্তু বেলা প্রায় 9টা, কারণ কাজগুলো করতে সময় অবশ্যই লেগেছে, যতই তাড়াহুড়ো করে করি না কেন। তো সব কাজ আমার কিন্তু দেখো কমপ্লিট, পুরো ঘর বাড়ি মানে ঝা চকচকে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু শুধুমাত্র হাঁসটা কাটলেই কিন্তু হয়ে যায়, জানি অনেকটা সময় লাগবে, প্রায় মিনিট 40 মতো লাগবে, ঘন্টাখানেকের কাছাকাছি, কারণ হাঁসটাকে পরিষ্কার করতে হবে না, গরম জল হয়ে গেছে। তো চলো কাজগুলো কমপ্লিট করব। তার আগে মনে হলো কয়েকটা জামা কাপড় ধোয়ার ছিল, সেগুলোও ধুয়ে নিই। আসলে কাজ জানো তো, ওই যে যারা কাজ করে তাদের কিন্তু একের পর এক কাজ এসে হাজির হয়, কাজ না করলে কিছুই না। এগুলো হয়তো আজকে না ধুলে কিচ্ছু হতো না, কিন্তু ওই যে কাজ ফেলে রাখতে ভালো লাগে না, কাজ ফেলে রাখলে দেখবে কাজ আরও বেড়ে যায়। তো কাজ ফেলে না রেখে সেগুলো যদি করে ফেলা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, কাজ করার পর বেশ সুন্দর লাগে। আর কোনো কাজ ফেলে রাখলে দেখবে মনটা কেমন খারাপ থাকে সব সময়, ওই কাজ করতে হবে কাজ করতে হবে ওইটাই মনের মধ্যে ঘোরে। ওই জন্য দেখলাম কাজ ফেলে রাখবো না, কাজ ফেলে রাখাটা খুব একটা বদভ্যাস, তো ওই জন্য কাজ সমস্ত কিছু যেটা করার দরকার ছিল ধুয়ে নিলাম। জামা কাপড় কটা ধুয়ে নিয়েছি, জলটা এখন বেশ সুন্দর গরম হয়ে গেছে। তো এবার এই জামা কাপড়গুলোকে নেড়ে দেবো, তারপরে কিন্তু আমি হাঁসটাকে কাটবো। আসলে কাজ না
ওই যে এখন করব তখন করব করলে কিন্তু কাজ কিন্তু কখনোই করা হয় না। তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। হ্যাঁ, একটু কষ্ট হলো, এতগুলো কাজ করতে কষ্ট যে হয়নি সেটা নয়, তবে কষ্টকে কষ্ট মনে করলে তো হবে না, কাজগুলোকে করতে হবে। তো এই যে দেখো হাঁসটাকেও নিয়ে এসেছি, আর হাঁসটা কাটবো তার আগে তোমার দাদা বললো এই যে দেখো এই যে প্রাতরাশটা, এই এই পাতাগুলো, এইগুলো কিন্তু একটু খাবো। তো সেইটা খেয়েছিলাম, হাঁসটা কাটার আগেই খেয়েছিলাম। তো তোমাদেরকে দেখালাম যে এইরকম প্রতিদিন কিন্তু মানে পাতাগুলো আমরা খাই, নিম পাতা, কারি পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা, এগুলো কিন্তু প্রত্যেকটা দিন খাই, আর সেটা কিন্তু তোমায় দেখালাম। দেখো, তো হাঁসটা ধরার আগেই কিন্তু এটা খেয়েছি। খেলে দেখবে ডাক্তারের কাছে যাওয়া কিন্তু খুব একটা প্রয়োজন হবে না, কারণ হচ্ছে পাতাগুলো অনেক বেশি ভেষজ গুণ সম্পন্ন। তো দেখো এই জলটা ওখানে গরম হচ্ছে, আমি কিন্তু এটা খেয়ে নিলাম। আর এবার কিন্তু যাব হাঁসটাকে আনতে। তো তোমাদের ক্লিপটা দেখালাম, তার মানে এই না যে আমি আগেই খেয়েছি, তার মানে হচ্ছে মানে হাঁসটাকে আগে আনিনি, আগে খেলাম তারপর হাঁসটা আনতে যাবো। আর ক্লিপটা তোমাদের কিন্তু শেয়ার করেছি, আসলে ওটা কিন্তু আগেই শেয়ার করা হয়ে গেছে। যাই হোক, এই যে খেয়ে নিলাম, জলটা পাশে তোমার দেখলে যে গরম হচ্ছে, তো এখন জলটা খাবো, খেয়ে কিন্তু তারপর যাবো। তোমার দাদা তাড়া মারলো বলেই কিন্তু খেলাম। আমি ভেবেছিলাম স্নানটা করে একবার খাবো, তো বললো না, সকালে তুমি এই কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, অতএব আগে খাও তারপরে যাবে। তো দেখো খুব বিশ্রী রকমের টেস্ট, কিন্তু আমি তো খাবো, কারণ শরীরটাকে সুস্থ রাখতে হবে, পরিশ্রম করতে গেলে আগে নিজেকে সুস্থ থাকতে হবে। জলটা গরম হয়ে গেছে, এবার চলো জলটাকে নিয়ে তারপর কিন্তু হাঁসটাকে আমি কাটবো। এই দেখো কেটে কুটে নিয়েছি, জলটা খুব সুন্দর গরম হয়েছিল, খুব তাড়াতাড়ি কিন্তু আজকে হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমার হাঁসটা কিন্তু প্রচণ্ড রুগ্ন হয়ে গেছিলো, খাচ্ছিল না কিছুই, ওই জন্যই কেটে ফেললাম, কারণ ও একা একা হয়ে গেছিলো, আর ওর মানে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। তো দেখো হাঁসটাকে কাটা আমার কমপ্লিট, আর এই যে পেটের মধ্যে বেশ খানিকটা ডিম হয়েছে, আর এই ডিমগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, ডিমগুলো কিন্তু যদি পুরো তরকারির মধ্যে মানে মাংসের মধ্যে ছড়িয়ে যায়, ফেটে যায়, তাহলে কিন্তু একটা কেমন গন্ধ হয়। তো সেই জন্যই কিন্তু খুব সাবধানে ডিমগুলোকে একদম রান্না হওয়ার শেষ হওয়ার আগের মুহূর্তে দিতে হয়। তো এই যে দেখো আমার কিন্তু এদিকে স্নান হয়ে গেছে, স্নান করে নিয়ে ফুল তুলতে এলাম। আর আজকে গাছে কিন্তু বেশ ফুল ফুটেছে, তো ফুলগুলোও তুলে নেব, সমস্ত কাজ কমপ্লিট, পুজো দেব, তারপরে কিন্তু একটু ব্রেকফাস্ট করব, তারপরে কিন্তু আমি আবার রান্না করব। এখনই হাঁসটা রান্না করব না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আর সকালে ব্রেকফাস্ট তো কিছু করিনি, ওই পাতা দিয়ে ব্রেকফাস্ট করলে আর যাই হোক পেট তো ভরে না, তো সেই জন্যেই কিন্তু ওগুলো তো খেয়েছি, জল খেয়েছি, ওগুলো হচ্ছে ওষুধের মতো করেই খাই, যাতে ওষুধ খেতে না হয়, সেই জন্যেই কিন্তু খাই। তো দেখো এই যে অনেকটা ফুল হয়েছে, আর এই ফুলগুলো দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। আমার এই গাছে ফুলগুলো না 12 মাস খুব সুন্দরভাবে ফোটে, এক নাগাড়ে ফুটে যায়, তবে শীতের সময় একটু পরিমাণে কম ফোটে। কতগুলো ফুল ফুটেছে একটা মাত্র টবে, দেয় দেখো তোমরা 7-8টা ফুল ফুটেছে। তো চলো পুজোটাকে কমপ্লিট করে নেব। বৃহস্পতিবারের দিন সুন্দর করে পুজো দিতে পারলে নিজের মনটা অনেকটা ভালো লাগে। তো চলো এবার এই দেখো চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। তো এদিকে তো মেয়েদের জন্য বানিয়ে দেবো, একটু দুটো এগ রোল বানিয়ে দেবো, আর একটা ডিম দিয়ে কিন্তু বানাচ্ছি, কারণ ডিম একটা আছে, তো দুই মেয়েকে এরকম ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি, যাতে একটা ডিমে দুজনের করে দিতে পারি। আসলে সংসারে সমস্ত কিছু কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিতে পারলে তাহলে কিন্তু সমস্যাটা হয় না। আমি যদি একটা ডিম আছে বলে চিৎকার শুরু করি, বা একজনকে দিয়ে আরেকজনকে না দিই, দুজনেই কিন্তু অশান্তি শুরু হয়ে যাবে ওদের মধ্যে। তো এই জন্যই একটু এইভাবেই ম্যানেজ করে নিতে হয়, আর আমরা যদি ম্যানেজ করতে না পারি তাহলে কিন্তু আমাদের সংসারের ঝামেলা কিন্তু লেগেই থাকবে। তো এই যে সুন্দর করে দুজনকে বানিয়ে দিলাম, ওরা কিন্তু অতটা বোঝেনি, বাচ্চারা অতটাও বোঝে না, ওরা জানে যে আমি পেয়েছি, কতটা পেয়েছি কী পেয়েছি অতটা বোঝে না। তো এইভাবে যদি ম্যানেজ করা যায় তাহলে কিন্তু খুব ভালোই হয়। আলু সেদ্ধ করে আলু মাখা হয়েছে, পান্তা ভাত দিয়ে খাবো, তার সঙ্গে ওই আলুটা দিয়ে কিন্তু ওদেরকে আলুর পরোটা বানিয়ে দিলাম, করে একটু ডিম দেওয়া, ওপর থেকে পেঁয়াজ কুচি, শশা কুচি আর একটু কিন্তু সস দিয়ে দিলেই রেডি হয়ে গেল একটা হেলদি, পুরো হেলদি না হলেও কিন্তু অনেকটাই হেলদি। এর থেকে হেলদি করতে গেলে তো বাচ্চারা খাবে না, তাই না? তো এইটুকু না করলেই নয়, আজকালকার দিনে বাচ্চাদের তো আমাদের সঙ্গে তুলনা করলে চলবে না। তো দেখো রেডি হয়ে গেছে, আর আমি আর তোমার দাদা কিন্তু এখানে পান্তা ভাত খাবো, সেই সঙ্গে আলু মাখা আছে, আলুটা কিন্তু বেশ মাখা হয়েছিল, আর পান্তা ভাত দিয়ে আলু মাখা কিন্তু বেশ সুন্দর লেগেছে, সাথে একটু আমও নিয়েছিলাম। খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট করলাম মিনিট 10, তারপর চলে এসে রান্নাঘরে, রান্না করতে হবে। আর তোমাদের দাদা তো অনেক ভোরে উঠেছিল, ও একটু রেস্ট করছে। সকালবেলা উঠে ওই যে পড়াতে হয়, 2-3 ব্যাচ পড়ানো থাকে, অনেকটা কষ্ট হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে তুমি রেস্ট করো, তোমাকে আজকে আমাকে হেল্প করতে হবে না। তো মাংসের জন্য মশলা আলু সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এখন কিন্তু মাংসটা রান্না করব। দেখো প্রথমে কিন্তু আমি কি করেছি, পেঁয়াজটাকে কুচিয়ে, খুব ভালো কুচাইনি, এরকম কুচিয়ে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে তারপর লঙ্কা আর শুকনো লঙ্কা জিরেটাও ফোড়ন দিয়ে তুলে নিলাম। এইভাবেই কিন্তু আজকে ভাজা মশলা দিয়ে কিন্তু আজকে পেস্ট করে কিন্তু রান্না করব। তো দেখো
পেস্ট আমার হয়ে গেছে মশলাটা। তার সঙ্গে কিন্তু ওই যে ফোড়ন দিয়ে তেল দিয়ে এই যে মশলাটাকে দিয়ে দিলাম, তারপর নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দেব, জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে মাংসটা দেব। ভালো করে একটু কষিয়ে নিলাম একটু জল দিয়ে, তা না হলে মাংসটা আর কি, যেহেতু তেল ভীষণই কম দিয়েছি তো ওই জন্যে কিন্তু একটু জল দিয়ে নিলাম। আর এদিকে দেখো চালটা তো ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে এই যে আমি মাংসটাকে ভালো করে এই যে কষি টুষে নিলাম। প্রথমে এই যে ডিমটা দিয়ে সরিয়ে রাখলাম, কারণ ডিমটা দিয়ে দিলে এক্ষুনি ডিমটা ফেটে যাবে। তো মাংসের মধ্যে আর কি এই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভেতরে যে তেলটা ছিল মানে চর্বিটা আর কি, ওর স্কিনটা, সেটা কিন্তু সরিয়ে রাখলাম, নাহলে এটা কিন্তু এখনই গলতে শুরু করবে আর কড়াইটা পুরো তেলে ভরে যাবে। তো এই যে এগুলোকে কষিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এটাকে দেবো আজকে প্রেশার কুকারে, কারণ হাঁসটা অনেক বয়স হয়ে গেছিলো। তেলটা অনেকটা, দেখো তেলটা সব নামিয়ে রেখেছি। আর ডিমগুলোকে সরিয়ে রেখে এখানে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। কষা কষা হয়ে গেলে এটাকে কিন্তু আমি এবার প্রেশার কুকারে দেবো, দিয়ে কিন্তু একটু সিটি মেরে দেবো। তো দেখো কতটা কষা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে মাংস থেকে। তো এবার কিন্তু আমি এটাকে দেবো প্রেশার কুকারে দিলাম। তার মধ্যে ডিমটাও আবার পড়ে গেছিলো, তো ডিমটা পড়ে গেলে আবার ভাবলাম এবার ডিমটা পড়ে গেল। তো আমি কিন্তু আবার ডিমটাকে এই যে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিয়েছি, নিয়ে উপর থেকে কিন্তু একটু জল দিয়ে দিলাম, বেশ খানিকটা জল দিয়ে এবার কিন্তু এটাকে ঢেকে দেবো। আর ডিমটাকে কিন্তু তুলে নেবো, তা না হলে কী হবে জানো তো, ওই ডিমটা থেকে গেলে ওই হাঁসের মাংসের একটা ডিমের একটা গন্ধ আছে, হাঁসের ডিমের সেই গন্ধটা কিন্তু মাংসের মধ্যে ছড়িয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাছাড়া ডিমটা কিন্তু এরকম একটু মানে রান্না হয়ে যায় একটু আগে তুলে নিলেই বেশ সুন্দর লাগবে খেতে। তো দেখো আরেকটু জল দিতে হলো, আরেকটু জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু সিটি দিয়ে দেবো। ওই 3-4টা সিটি দিলেই কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো দেখো এখানে প্রেশার কুকারটা আমি চাপিয়েও দিয়েছি, আর গুনে গুনে 3-4টে সিটি দেবো, বেশি সিটি দেবো না। তো দেখো এখানে কিন্তু আমার সিটি দেওয়া হয়ে গেছে, মাংসের রান্না প্রায় কমপ্লিট। এবার কিন্তু এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে কিন্তু এটাকে একটুখানি কড়াইতে নাড়াচাড়া করব, কারণ হচ্ছে ওই যে ডিমটা রয়ে গেছে ওইটাকে কিন্তু কুক হতে দিতে হবে। তো দেখো অনেকটা তেল ছেড়ে গেছে মাংস থেকে, কতটা সামান্যই তেল দিয়েছিলাম। তো এবার কিন্তু এটাকে আমি খুলে নিলাম, খুলে নিয়ে এবার এটাকে কিন্তু কড়াইতে আমি চালান করব, কড়াইতে দিয়ে আর একটুখানি জ্বালিয়ে নেব ওই ডিমটাকে দিয়ে। রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, তবে মাংসটার পরিমাণ ভীষণই কম ছিল। আলুগুলো দেখো পুরো কুক হয়ে গেছে, আর কিন্তু পুরো গলে কিন্তু মাংসের সঙ্গে মিশেও যায়নি, মানে পারফেক্টলি কুক হয়ে গেছে। তো এদিকে এবার আমি এটাকে কড়াইতে চাপিয়ে দেবো। দেখো উপর থেকে এই তেলগুলো আমি তুলে নিচ্ছি, এই তেলগুলো কিন্তু তুলে রেখে দেবো। মেয়েদের চাইনিজ রেসিপি বা অন্য কোনো রেসিপির সঙ্গে কিন্তু এই তেলটাকে ইউজ করলে খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। তো ডিমটা দেখো যে একটা গলে গেছে, আমি রাখতেও পারিনি যতই চেষ্টা করেছি, তো কত তাড়াতাড়ি গলে যায় না। তো এই মেয়েকে বললাম বাবা তুই খাবি, বইয়ে বললো হ্যাঁ মা খাবো। খেয়ে বললো মা দারুণ লাগছে ডিমটা খেতে, কত সুন্দর টেস্টি হয়েছে ডিমটা। তা বললাম ঠিক আছে খাও তাহলে। তো নমস্কার বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলো না। দেখা হবে কালকে আরেকটা নতুন পর্বে। সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক